প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি রাখাইনে মানবিক করিডোর নিয়ে আবারও নতুন মিথ্যাচারে সরকার। এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। রাখাইনে মানবিক করিডোর এটি গত রোববার থেকে বাংলাদেশে একটি বহুল আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক করিডোর দিচ্ছে, এটি জাতিসংঘের অনুরোধে। এটি আনুষ্ঠানিকভাবে গত রোববার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা গত রোববার বলেছিলেন, এতটুকু আপনাদের বলতে পারি, নীতিগতভাবে আমরা এতে সম্মত, কারণ এটি একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক সহায়তা সরবরাহের পথ একটা হবে, কিন্তু আমাদের কিছু শর্তাবলী রয়েছে, সেই বিস্তারিততে যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা অবশ্যই জাতিসংঘের তত্ত্বাবধানে সহযোগিতা করব। করিডোর বাংলাদেশের জন্য নিরাপদ কিনা জানতে চাইলে তিনি বলেন, মালপত্র যাওয়ার ব্যবস্থা, অস্ত্র নেওয়া হচ্ছে না। অর্থাৎ এই যে একটি কথা, একটি উদাহরণ বারবার উঠে আসে যে সাংবাদিক প্রশ্ন করেছেন যে করিডোর বাংলাদেশের জন্য নিরাপদ কিনা, কিন্তু তৌহিদ হোসেন ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনির মতো বলে দিয়েছেন যে এটি মালপত্র যাওয়ার ব্যবস্থা, অস্ত্র নেওয়া হচ্ছে না। অবস্থাটি এমন, এটি আসলে সার্বিক বিচার বিশ্লেষণ করে যেটি দেখা যাচ্ছে যে এখানে অস্ত্র নেবার জন্য একটা করিডোর দেওয়া হচ্ছে। আমি আজকেই আরেকটি ভিডিওতে বিস্তারিত বলেছি, এটি দীর্ঘদিনের একটি পরিকল্পনা, ডিপ স্টেটের একটি পরিকল্পনার অংশ হিসেবে মিয়ানমারের রাখাইন রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন, পার্বত্য চট্টগ্রাম বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন, শুধু সেন্ট মার্টিনের মধ্যে সীমাবদ্ধ নেই, এবং ভারতের কিছু অংশ প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে গিয়ে আমাদের এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ কি ধরনের সমস্যায় পড়তে পারে বড় ধরনের, সেটি আমি আরেকটি ভিডিওতে আজকেই আলাপ করেছি। সরকার একটা জানিয়ে দিল যে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এই সরকারটা কে? এই সরকারটি কি, কোথা থেকে এসছে? আমার প্রশ্ন এখানটায়। একটি অন্তর্বর্তীকালীন সরকার, একটি অস্থায়ী সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার এত বড়, বিশেষ করে পররাষ্ট্র নীতিগতভাবে এত বড় একটি সিদ্ধান্ত নিতে পারে? প্রতিরক্ষাগতভাবে এত বড় একটি সিদ্ধান্ত নিতে পারে? আমি বলবো যে এই সরকারটা বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বল সরকার, এবং এই সরকারটা হচ্ছে এমন একটি সরকার যেমন খুশি তেমন করো সরকার। কারণ হচ্ছে, আপনি যদি মনে করেন যে আমাদের যে সংবিধানে 3 মাসের যে একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারটিও কিন্তু সংবিধানে একদম সুস্পষ্টভাবে গবেষণা পর্যালোচনা করে সেই সরকারটির কাঠামো নির্ধারণ করা ছিল। 3 মাসের সরকার, সেই 3 মাসের সরকারকেও বলে দেওয়া ছিল সংবিধানে যে রুটিন কাজ করবে, কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নিতে পারবে না। অথচ আজকে রাতারাতি হঠাৎ করে একটি সরকার গঠিত হয়েছে। সরকার গঠিত হয়ে কোনো রাজনৈতিক দলের সাথে, দেশের জনগণের সাথে, এমনকি এই প্রশ্নে গণভোট পর্যন্ত হতে পারে যে আমরা মিয়ানমারকে কিংবা রাখাইন রাজ্যকে করিডোর দেব কিনা। এই রাখাইন রাজ্যকে করিডোর দেওয়াটা কিন্তু একটি রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া, মিয়ানমারের রাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। রাখাইন রাজ্যে যে আরাকান আর্মিদের জন্য এই করিডোরটি দেওয়া হচ্ছে, এই করিডোরটি দেওয়ার ফলে মিয়ানমারের বিরুদ্ধে যাওয়া, এবং আমি আগের ভিডিওতে আরও বলেছি এটি চীনের বিরুদ্ধে যাওয়া, এটি ভারতের বিরুদ্ধে যাওয়া, এবং বাংলাদেশ একটি বহুজাতিক যুদ্ধের একটি মূল ভূখণ্ড রূপ লাভ করবে বলে আমি আগের ভিডিওতে বলেছি। তারপরেও প্রাসঙ্গিক বিধায় সেই কথাগুলো আবারও রিপিট করলাম, যেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে দিলেন, ফাঁস করে দিলেন, সেখানে আজকে আবার নতুন করে সরকারের একজন অত্যন্ত বিতর্কিত একজন ব্যক্তি আছেন, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, তিনি আজকে একটি নতুন ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছেন। তার ফেসবুকে পোস্ট দিয়ে তিনি নতুন এক ন্যারেটিভ নির্মাণ করেছেন। এই ন্যারেটিভ নির্মাণ করবার কারণ হচ্ছে, ইতিমধ্যে দেশের রাজনৈতিক দলগুলো
এই মানবিক করিডোর নিয়ে প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। বিএনপি প্রতিক্রিয়া দেখিয়েছে, জামাত প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং আমার বড় আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়, আগে বাংলাদেশে কিছু সুশীল সমাজ ছিল যারা কথায় কথায় যে কোনো রাজনৈতিক সরকার, যে সেটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই ক্ষমতায় থাকুক না কেন, রাস্তায় নেমে যেত। এই যে তেল গ্যাস অনুসন্ধান কমিটি, এটা সেটা, বন্দর রক্ষা কমিটি, আজকে দেশ রক্ষা কমিটি নেই কেন? এই সুশীল সমাজরা কোথায়? আজকে যে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার মতো ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু তাদের আজকে রোববারে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আজকে মঙ্গলবার পর্যন্ত এখন পর্যন্ত জোরালো কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দেশের মানুষ কিন্তু টেকনাফ থেকে তেতুলিয়া হাড়ে হাড়ে টের পাচ্ছে, হাড়ে হাড়ে বুঝতে পারছে যে আমরা কার হাতে পড়েছি। আমি আজকের আর এক ভিডিওতে উদাহরণ দিয়েছিলাম, নবাব সিরাজউদ্দৌলার পতন আর শেখ হাসিনার পতনকে আমি একই যোগসূত্র স্থাপন করেছিলাম। নবাব সিরাজউদ্দৌলার পতনের পর আমাদের 200 বছরের গোলামি করতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর আমাদের কত শত বছরের গোলামি করতে হয় আমি জানি না। আমাদের জেনারেশনের পর জেনারেশনের জীবন চলে যাবে, তাও গোলামি শেষ হবে কিনা আমি জানি না। আজকে ক্ষমতায় যাবার হিসেব করছেন বিএনপি, ক্ষমতায় যাবার হিসেব করছেন জামাত, ক্ষমতায় যাবার হিসাব হয়তো দূর থেকে করছেন সদ্য বিদায় নেওয়া ক্ষমতা থেকে আওয়ামী লীগ সরকারও। কিন্তু আপনারা কেউ ক্ষমতায় যেতে পারবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। আমি যেটি বলছিলাম যে প্রেস সচিব শফিকুল আলম একটি নতুন ন্যারেটিভ বা বয়ান নির্মাণ করবার চেষ্টা করছেন এই করিডোর নিয়ে। এই মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে যখন পক্ষে বিপক্ষে নানা আলোচনা হচ্ছে, অনেকেই এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন, যা নিয়ে এবার সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি পরিষ্কার করলেন নাকি নতুন বয়ান নির্মাণ করবার চেষ্টা করলেন, সেটি বড় প্রশ্ন। কারণ পররাষ্ট্র উপদেষ্টা সিদ্ধান্তের কথা বলেছেন, নীতিগত সিদ্ধান্তের কথা বলেছেন। আজকে শফিকুল আলম যদি নতুন গল্প ফাঁদবার চেষ্টা করেন, সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। রাখাইন রাজ্যে মানবিক করিডোর নিয়ে ওঠা প্রশ্নের উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন শফিকুল আলম, যেখানে রাখাইনে মানবিক করিডোরের মাধ্যমে সাহায্য সরবরাহের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেই সঙ্গে জানান এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাসঙ্গিক স্টেক হোল্ডারদের সঙ্গে সরকার পরামর্শ করবে। আমি তো মনে করি এটি একটি নতুন মিথ্যাচার। কারণ এই ইস্যুটাকে কেন্দ্র করে, এই মানবিক করিডোর ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ কিন্তু মনে মনে ফুঁসে উঠছে। হয়তো খানিকটা দেখা যাচ্ছে, কারণ খুব বেশি যদি দেখা নাও যায়, খুব বেশি প্রকাশ যদি নাও পায়, কারণটা হচ্ছে এই সময়টা একটি ভয়ের সময়, একটি ভয়ের সংস্কৃতি চালু হয়ে গেছে গত 9 মাস যাবৎ। এই জন্য মানুষ প্রকাশ্যে কথা বলছেন না, এমনকি এখনো পর্যন্ত রাস্তায় নামেনি, যে কোনো সময় রাস্তায় নেমে যেতে পারে। এই প্রেক্ষাপটে শফিকুল আলম নতুন বয়ান নির্মাণ করছেন যে এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এই বক্তব্য আমি আর বিস্তারিত পড়তে চাই না। এটি বুঝতে পারছি যে একটা নতুন বক্তব্য, একটা নতুন ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করছে। রাখাইন রাজ্য থেকে আমাদের এখানে রোহিঙ্গারা আসছেই, শুধু স্রোতের মতো চলে আসছে। কেন রাখাইন রাজ্য ফাঁকা করা হচ্ছে? রাখাইন থেকে এই যে সাম্প্রতিক সময়ে লক্ষাধিক রোহিঙ্গা আবারও এসছে, কেন আসছে? অর্থাৎ আপনি যে ন্যারেটিভ নির্মাণ করবার চেষ্টা করুন না কেন, ভেতরে একটা গভীর ষড়যন্ত্র আছে। এটি বুঝতে আর বাকি নেই। দেখুন, সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা পদটি যদিও সংবিধানে নেই, কিন্তু এটি মন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন, তিনি বলেছেন। এখন প্রেস সচিব বলছেন যে এমন কোনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের মানুষ কাকে বিশ্বাস করবে? উপদেষ্টার কথা বিশ্বাস করবে নাকি প্রেস সচিবের কথা বিশ্বাস করবে? অর্থাৎ বাংলাদেশের মানুষের সাথে একটা ধোঁকাবাজির খেলা শুরু হয়ে গেছে। যেই মুহূর্তে মানুষ ফুঁসে উঠছে, সেই মুহূর্তে মানুষকে সান্ত্বনা দেবার একটা প্রয়াস নেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষকে বলবো,
বাংলাদেশের রাজনীতিবিদদের বলবো, সকল দলের, সেটি জামাত হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক এবং অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে, বামপন্থী সংগঠনগুলো আছে, সবার ঐক্যমত্যে পৌঁছাতে হবে বাংলাদেশ বাঁচাতে হলে। কারণ হচ্ছে, আমি বারবার সেই ইংরেজ বেনিয়াদের উদাহরণ দেই। আজকে বাংলাদেশের কপালে আর এক বেনিয়ার আবির্ভাব হয়েছে। বাংলাদেশের ভাগ্যে এমন কোনো পরিস্থিতির যেন উদ্ভব না হয় যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। আমি বলবো যে বাংলাদেশের মানুষকে এই মানবিক করিডোর নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এক কথা বলছেন, আর এক কথা বলছেন প্রেস সচিব। এর মাধ্যমে একটি বিভ্রান্তির মধ্যে ফেলানো হয়েছে। এই বিভ্রান্তি নিশ্চয়ই ভেতরে একটা কিছু আছে, যার দরুন আজ এক কথা, আগামীকাল আর এক কথা বলা হচ্ছে। এগুলো অবসান করতে হলে এই যে জনবিরোধী, অনির্বাচিত, অবৈধ ইউনূস সরকারের অবসান করতে হবে। এজন্য বাংলাদেশের সকল দল মত সবাইকে জাগতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে যদি আমরা মাথা উঁচু করে থাকা একটি বাংলাদেশ হিসেবে থাকতে চাই। আর যদি মনে করেন যে আমরা একটা পরাধীন বাংলাদেশ হব, তাহলে মেনে নিন, সয়ে যান, দেখে যান, সিদ্ধান্ত আপনার। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।